আমাদের তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে উনি বলে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু এখন দেখি উনি বলে যে ইউ গিভ এ প্ল্যান। জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরোয়ার তারা বিএনপির ইউনিয়ন হয়েছিল। বেশি উত্তরালি কিন্তু চালটা কিন্তু ছাই পড়ে তার উপরে। আমি তো আসলে বুঝতে পারি না যে বিএনপির বড় নেতা ছোট নেতা কি। রাশেদ ভাই থেকে কমপক্ষে 10 বছর বড় কিন্তু ছাত্রদল সভাপতি, কিন্তু তারপরেও উনি এখন রাশেদ ভাই বড় নেতা, এই সরকারি এই বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, এই তারপরে প্রোটোকল পাচ্ছে। তো সরকার এটা আমাদের টাকা দিয়ে পাচ্ছে, যদিও আমাদের টাকা দিয়ে চলে, কিন্তু গালাগালি তো সবাইকে। সরকারের সফলতা হচ্ছে সরকার শুরুতে ওয়াদাটা ভঙ্গ করেছেন। ওয়াদা ভঙ্গটা আমি জুলাই সনদে গেলাম না, তাদের 31 দফা 5টি দফা তারা অলরেডি ভায়োলেশন করে ফেলেছেন এই 6 মাসে। তারা এই 6 মাসে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানের অযোগ্য ব্যক্তিদের দিয়ে দলীয়ভাবে নিয়োগ দিয়েছেন। সরকার এই 6 মাসের মধ্যে সিটি কর্পোরেশন হতে জেলা প্রশাসক, আমি আসি জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকগুলো দলীয় লোক যারা নির্বাচনে হেরেছে তাদেরকে মানে পূর্ণ ব্যবস্থা করার জন্য বা তাদেরকে করার জন্য সেখানে বসে আছেন। সরকার পোশাক খাতে আমাদের 40% উৎপাদন কমেছে এই 6 মাসে। এই 6 মাসে বিদ্যুৎ এবং গ্যাসের ভয়ঙ্কর সংকট আমরা দেখতে পেয়েছি। এই 6 মাসে সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দুর্বল অধ্যাদেশ, আপনি মানবাধিকার অধ্যাদেশের মতো অধ্যাদেশ, গুম অধ্যাদেশের মতো অধ্যাদেশগুলোকে বাতিল করে দুর্বল করে তারা এই অধ্যাদেশগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে এবং পুলিশ সংস্কারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করেছে। সরকার এই 6 মাসে ওষুধ খাত, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার 285টা ওষুধকে সরকার নির্ধারণ করবে দাম, সেটিকে 115টি আগে যেটি ছিল সেটিতে নিয়ে আসছে। সরকার আমাদের জ্বালানি খাতকে প্রাইভেটাইজেশন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে 6 মাসে। 6 মাসে সরকার নিজের দলীয় কর্মী ধারা 39 জন হত্যা করা হয়েছে এবং বিরোধী দলে 5 জনকে হত্যা করা হয়েছে। সরকার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রায় 7টি, এবং সরকার এটা এবং কি আমাদের যে জুলাইয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা দেখেছি যে ডকুমেন্টারি তারা তৈরি করেছে। পুরো ইতিহাসে 2 বছরের মাথায় পুরো ইতিহাসকে তারা পরিবর্তন করে ফেলেছে। আবু সাইদের মতো ব্যক্তিকে সরিয়ে ফেলেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে কন্ট্রিবিউশন সেটিকে সরিয়ে ফেলেছে। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার যেখানে বলছে সবার আগে বাংলাদেশ, অথচ জুলাই জাদুঘরে যেই কর্নারটা ছিল, আপনার ভারতীয় আধিপত্যবাদের যে কর্নারটা ছিল, সে কর্নারটা সরিয়ে ফেলেছে। এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক দফার যে ঘোষক, সেই ঘোষকের জায়গায় সরকার আর আমাদের প্রধানমন্ত্রীকে দাঁড় করিয়ে দিয়েছেন। এতগুলো মানুষ জীবন দিয়েছে কেন? রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু রাষ্ট্রের যে মৌলিক যে সংস্কার, কোন সংস্কারটা হয়েছে? আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছি, ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। আমরা বলেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য হবে, কিন্তু আমরা এই 6 মাসে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য দেখি নাই, বরং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আমরা দেখেছি। কিন্তু আমরা কি চেয়েছিলাম? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক আগ্রহ। কেন আগ্রহ? কারণ নতুন বাংলাদেশ, সবাই চায় রাষ্ট্রপতি, এই জন্য আগ্রহ বেশি। কিন্তু এই রাষ্ট্রপতির ক্ষমতা কি? বলা হয় যে রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে শুধুমাত্র মাজারে জিয়ারত করা। আমি বলি মাজারে জিয়ারত করা ক্ষমতাও নাই অনুমতি ছাড়া। তাদেরকে 1 বছর সময় দিয়ে আমরা দেখতে পারি যে তারা ভালো করে কিনা অতীতের তুলনায়। সুতরাং এখনই তাদেরকে আপনি অযোগ্য বলতে পারেন না। আর আপনার যে সময় সরকার ছিল, মানে জামাত এবং এনসিপির যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মানে সেই সরকারকে জামাত চেয়েছিল, এনসিপি চেয়েছিল যে 5 বছর তারা ক্ষমতায় থাকুক এবং এমনভাবে রাষ্ট্রের সংস্কার বা মেরামতের নামে এমনভাবে ক্ষমতা কাঠামো তারা তৈরি করুক যাতে করে আসলে জামাত এবং এনসিপি পরবর্তীতে ক্ষমতায় যেতে পারে। আপনার মানে চোখে ধুলা পড়েছে আমার কাছে মনে হয়। অন্যথায় আপনি আসলে কেন বলতেছেন যে সরকার কোনো কিছু পরিবর্তন করে নাই? আপনি যে গুমের কথা বললেন, খুনের কথা বললেন, বিচার বর্বিত হত্যাকাণ্ডের কথা বললেন, এখন আপনি এই যে গুম হওয়া কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এইটা কেন করতে হচ্ছে? এই ধরনের কোনো আপনার যেটা আপনার গুম সংস্কার কমিশনের প্রতিবেদন ছিল বা মানবাধিকার সংস্কারের প্রতিবেদন ছিল, সেগুলো নিয়ে সরকার পর্যালোচনা করছে। ইতিহাস যদি বিকৃতির কথা বলেন, সবার আগে এনসিপি ইতিহাস বিকৃতি করেছে। এবং দেখেন এনসিপি শুরুতে কিন্তু জামাতকে ব্যাশিং করছিল। আজকে মামুন সাহেবরা কিন্তু এই কথা তারা বলবেন না। এখন যেটি হয়েছে, এখন এনসিপি জামাত মিলে বিএনপিকে বেশিং করতেছে এবং ইতিহাস থেকে মাইনাস করতেছে। আপনি বলতে পারবেন কোথাও কি বিএনপির দায়িত্বশীল কোনো নেতা বলেছে যে 1 দফার ঘোষক বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কিন্তু আপনাদের একজন দায়িত্বশীল এমপি
ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি বলেছেন ওই বাইতুল মুকাররম মসজিদের সামনে দাঁড়িয়ে যে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জামাত এবং শিবির, ভাই বলে নাই? উনি বললেন যে মানে ভারসাম্য চাই রাষ্ট্রপতি এবং হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে। রাষ্ট্রে যথেষ্ট পরিমাণ ভারসাম্য আছে বলেই আজকে আল মামুন রাসেল আপনি এখানে এসে কথা বলতে পারতেছেন। 5 আগস্টের আগে আপনাকে কোনো টক শোতে কথা বলতে দেওয়া হয়নি। আমি বলছি না যে আপনি আসেননি। উনি বলে আসমান থেকে আসছেন, উনি তা আসমান থেকে আসলে কি জামাত হয়ে যায়? ইন্টারিম সরকার যদি জামাতের হতো তাহলে এই যে ইন্টারিম সরকারে যারা যারা ছিল কতজন জামাতে যোগ দিয়েছে, আর ইন্টারিম সরকার যারা ছিল কতজন বিএনপিতে যোগ দিয়েছে? প্রতিরক্ষা উপদেষ্টা গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি গিয়ে আইনমন্ত্রী হয়েছেন, ভিডার যিনি সভাপতি আছেন। আপনি দেখেন, আপনি শুধু এক্সাম্পলগুলো দেখেন না, তারা তো সরকারে এসছে, তারা তো বিএনপি এটাই তো পদবিতে তো এসছে। বিএনপি সরকারে আসে। আপনি বিএনপি সরকারে বলেন না যে আমরা যখন সরকারে আসবো আমরা আমাদের লোক বসাবো না কাকে বসাবো? আপনি তো আপনার লোকে বসাবেন। বলা হয় না যে আমরা আমাদের লোক বসাবো না, আমরা কি জামাত এনসিপির লোক বসাবো? আপনি তো আপনার লোকে বসাবেন। তো আপনার লোকেই তো বসাইছেন ইন্টারিমের সময়, আপনার লোকে বসাইছেন, আবার আপনার লোকেই দিয়ে আপনি আবার করছেন। এখন দেখেন উনি বললেন যে এক দফার ঘোষক তারেক রহমান, এটা বিএনপির বড় কোনো নেতা বলেন নাই। আমি আপনাকে কোর্টে আনকোট করে বলি, এটি হচ্ছে অগাস্ট 3, 2025 ছাত্রদল সভাপতি, কোর্টের আনকোট করে বলছি, জুলাই আন্দোলনে এক দফার প্রথম ঘোষণা করেন তারেক রহমান। এখন ছাত্রদল সভাপতি, এখন আমি তো আসলে বিএনপির বুঝতে পারি না, বিএনপি আমি শেষ করি, আমি তো আসলে বুঝতে পারি না যে বিএনপির বড় নেতা ছোট নেতা কে। আমার ওই কি বলে রাশেদ ভাই থেকে কমপক্ষে 10 বছর বড় কিন্তু ছাত্রদল সভাপতি, কিন্তু তারপরেও উনি এখন রাশেদ ভাই বড় নেতা। যাক, এতদিন বিএনপি নেতা ছিলেন, এখন একটা পোস্ট ওনাকে দিয়েছেন, এটা আমরা ধন্যবাদ জানাই, গভর্নমেন্ট পোস্ট ওনাকে দিয়েছেন। এখন আমরা যদি মনে করি আওয়াজ যার যত বেশি সে তত বড় নেতা, যার সাউন্ড যত বেশি, কিন্তু বুঝতে হবে চাল যদি আমাদের চাল বলা হয়, গ্রামে বলা হয় বেশি উতরালি কিন্তু চালটা কিন্তু ছাই পড়ে তার উপরে। এখন কথা হচ্ছে আমরা বড় নেতা ছোট নেতা আমরা কিভাবে ডিফাইন করব? আমরা তো মনে করি জোরে কথা বলে বড় নেতা, জোরে বড়। এখন ছাত্রদল সভাপতি সে বলেছে প্রথম এক দফার ঘোষক, এবং কি ছাত্রদল আরেকটা সহসভাপতি আছে যে ডাক্তার কি নাম, সেও বলেছে এক দফার ঘোষক হচ্ছে তারেক রহমান সাহেব। বলেছে ঘোষণা দিয়েছেন নাহিদ, কিন্তু পিছন থেকে মূল ধাক্কাটা দিয়েছেন তারেক রহমান সাহেব। তো তাহলে স্বাধীনতার ঘোষকের ক্ষেত্রে যখন জিয়াউর রহমান সাহেবকে বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, এটা বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছে মুখে বলেছে জিয়াউর রহমান, ধাক্কা দিয়েছেন শেখ মুজিবুর রহমান। তো তাহলে তো ওইটার সেম হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে রাখেন, যিনি ধাক্কা দিয়েছেন তাকে রাখেন না, তাহলে এক্ষেত্রে কেন আপনি যিনি ধাক্কা দিয়েছেন তাকে রাখতে চান? দ্বিচারিতা হয়ে যায় না? আমাদের তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা বলেছি ওনার একটা প্ল্যান আছে, ওনার একটা নির্দিষ্ট প্ল্যান আছে দেশটা পরিচালনা করার জন্য, কিন্তু এখন দেখি উনি বলে যে ইউ গিভ এ প্ল্যান, তুমি আমাকে প্ল্যান দাও, 6 মাসের মধ্যে জ্বালানি কিভাবে করবো তুমি আমাকে প্ল্যান দাও। সেটা তো একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটাই তো আপনার তো ছিল আই হ্যাভ এ প্ল্যান। এখন আপনার তো ক্ষমতা আসার আগে বলা দরকার ছিল মানুষকে যে আমি জ্বালানি গ্যাস বিদ্যুতের সমস্যা হবে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমরা সবসময় বলি যে হচ্ছে ইরানের যুদ্ধকে নিয়ে আসি, আওয়ামী লীগ আমরা দেখতে ইউক্রেন যুদ্ধকে নিয়ে আসতো। তো সলিমুল্লাহ খান খুব হাসি করে বলতো যে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের সকল খরচ মনে হয় বাংলাদেশ বিয়ের করছে। আপনি অযোগ্য ব্যক্তি বসেন না, আপনি বাংলাদেশ ব্যাংকের মতো গভর্নর এমন একটা ব্যক্তিকে বসালেন যে সুয়েটার ব্যবসায়ী, যে ঋণ খেলাপিতে ছিল, এমন একটা ব্যক্তিকে আপনি বসান নাই। আপনি বিদ্যুৎ যে মন্ত্রী আছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি যখন প্রতিমন্ত্রী ছিল তার ব্যর্থতার দায়ে কনসার্টে 19 জনকে হত্যা করা হয়েছে, পরবর্তী তাকে এই থেকে আমাদের বেগম জিয়া উনি সরিয়ে ফেলেছেন, তাকে গিয়ে আপনি মন্ত্রী বানাইলেন। আপনি এই যে আজকে যে অর্থমন্ত্রী বানাইলেন, তখন উনি বাণিজ্যমন্ত্রী ছিল, তো ব্যর্থতার কারণে ওনাকে বেগম জিয়া সরিয়ে দিয়েছেন, পরবর্তী আপনি এখন এসে আপনি তাকে মন্ত্রী বানাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি যখন দেশটা পরিচালনা করবেন আপনাকে তো আপনার একটা নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। আপনি বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট যে ভয়ঙ্কর আকার ধারণ করেছেন, আপনি যে ভুতুরে বিলগুলো হচ্ছে, ভুতুরে বিলগুলো কোথা থেকে আসছে? আপনি প্রত্যেকের কথা শুনেন। আমি এর আগে টকশোতে বলি যে আমার চেম্বারে প্রতি মাসে 10,000 টাকা আসে, এই মাসে আমার 19,000 টাকা আমার চেম্বারের বিদ্যুৎ বিল আসছে। কোথা থেকে এই ভুতুরে বিল আসছে? ওই এক মহিলা আজকে এর মধ্যে একটা টিভি চ্যানেলে দেখছিলাম, উনি বললেন ওনার নাকি 30,000 টাকা করে 1 লক্ষ কত টাকা আসে 3 মাসে। যেহেতু এই বারবার বলা হচ্ছে হানিমুন পিরিয়ড, এই হানিমুন পিরিয়ডে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছে, সমাবেশ করছে, ঘেরাও করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো মনে করছি বিরোধী দল মানে হরতাল লাগবে, অবরোধ ডাকবে। যদি সরকার ব্যর্থ হয়, সরকার যদি এভাবে কন্টিনিউ করে, যে বললাম না 40% উৎপাদন শেষ হয়ে গেছে আমাদের অলরেডি, আমাদের এই যে এনটিআরসি শিক্ষক নিয়োগের বিষয় আপনি নিয়ে গেলেন, রাজনীতি নেতাদের হাতে নিয়ে গেলেন। আপনি আমাকে নিয়ে তিনি বললেন যে সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, মানে বিএনপিকে, যে আমাকে একটি পোস্ট দেওয়া হয়েছে। আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাতে চাই। আজকে রাসেল ভাই এখানে একজন বিশ্লেষক হিসেবে টকশোতে এসেছেন, কিন্তু নিরপেক্ষ কোনো বিশ্লেষণ তার কাছ থেকে পাইনি।
তার সমস্ত বিশ্লেষণ জামাতের পক্ষে। যদি জামাত তাকে একটি পোস্ট পদবি দেয়, আমাকে তো দিয়েছে বিএনপি, তাই না? আর আমি তো বিএনপিতে জয়েন করেছি, সুতরাং বিএনপি তো আমাকে পোস্ট দিবেই। আমি নির্বাচনের আগে আমি বিএনপিতে জয়েন করেছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে জামাত কেন আপনাকে পোস্ট দিচ্ছেন, আর আপনি কেন জামাতে যোগদান করছেন না? কেন আপনি এই বিশ্লেষক পরিচয়ে আর আইনজীবী পরিচয়ে আপনি টকশোতে আসতেছেন? আমি জামাতের আমিরকে আজকের এই ভাই একটু শেষ করি, অনেকগুলো কথা, দুইজন প্রায় একই রকম, আমাকে একটু সময় দেন। আপনাকে আগেরবার বেশি সময় দেওয়া না হয়েছে। ঠিক আছে, জামাতের আমিরের কাছে আজকের এই টকশোর মাধ্যমে বলতে চাই, দেখেন আপনাদের যারা এমপি হয়েছে, তাই না, তারা অধিকাংশ অযোগ্য। যদি ব্যারিস্টার রাসেল ভাইদের মতন, মির্জা গালিব ভাইদের মতন যারা আছে, তাদেরকে যদি আপনারা নমিনেশন দিতেন আর জামাতে তাদের যোগদানটা সহজ করতেন, তাহলে এই রাসেল ভাইদের মতন অনেকে আছে। আজকে অনেকে বলছে যে জাতীয় পার্টির থেকেও এই বর্তমানের যে বিরোধী দল জামাত ইসলাম তারা দুর্বল। তিনি ব্যারিস্টার মানুষ, ভালো বলেন এবং যোগ্য। আমার পর্যবেক্ষণে তিনি টকশোতে যেভাবে জামাতের পক্ষে কথা বলেন, তাকে আসলে এইভাবে পদহীনভাবে যে জামাত রেখে দিয়েছে, এইটা অত্যন্ত দুঃখজনক। এখন গ্যাসের যে সংকট, এই সংকটকে আপনি কোনোভাবেই বিএনপি সরকারকে দায়ী করতে পারেন না। এই সংকট দেশের জনগণের সংকট, এই সংকট সরকারি দলের সংকট, এটা অপোজিশনের সংকট, এটা একটি জাতীয় সংকট। এইভাবে অ্যাড্রেস করা উচিত। রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব যেমনিভাবে সরকারের, আমাদের অপোজিশনেরও। আমি রাসেল ভাইকে যে কথা বলেছিলাম যে তিনি উত্তর দেননি যে সরকারি দলের মূল্যায়ন হলে বিরোধী দলে যারা আছে তাদেরও 6 মাসের মূল্যায়নটা দরকার, যে 6 মাসে আসলে তারা কি করেছে। আজকের খবর দেখেন, ফরিদপুরে একজন জামাতের নেতা পরকীয়ার দায়ে দল থেকে বহিষ্কৃত হয়েছে। তাদের এমপিদের কত কত এমপির অপকর্ম, কত কথা আমরা জানি। তিনি তো আসলে আমাকে ইঙ্গিত করে ব্যবস্থা নেন না, অধিকাংশ ক্ষেত্রে ব্যবস্থা নেন না। দেখেন রাসেল ভাই তো মেধাবী মানুষ, আমি চাই জামাত ইসলাম এরকম মেধাবীরাই করুক। কিন্তু এই যে আমাদেরকে বলা হয় নানানভাবে ইঙ্গিত করে যে আমরা বিএনপিতে কেন জয়েন করেছি, দেখেন বিএনপিতে তো জামাতের আমিরই এক প্রকার জয়েন করেছিল, ধানের শীষ প্রতীকে ইলেকশন করে নাই। এই যে জামাতের সেক্রেটারি জেনারেল এত বড় বড় কথা বলে, তাই না, তারা অধিকাংশই তো বিএনপিতে জয়েন করেছিল। আমার প্রশ্ন হলো যে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হলে বিএনপির প্রাথমিক সদস্য হতে হয়, তো জামাতের আমি বলেছি যে এক প্রকার জয়েন করেছিল, তাই না? তো আপনি যে ধানের শীষ প্রতীকে ডাক্তার শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরোয়ার নির্বাচন করলো, সেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করার পরে আজকে আপনি যে ধরনের মন্তব্য করছেন যে আসলে যারা বিএনপিতে গেছে তারা আসলে বিএনপির ইনু এবং মেনন হয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে বহু আগে জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরোয়ার তারা বিএনপির ইনু মেনন হয়েছিল। আজকে আমাদের নিয়ে এই প্রশ্ন, এই কথাগুলো বলতেছেন, আপনাদের নিয়েও তো আমরা অনেক কথা বলতে পারি। একদম শর্ট করব, শুনেন। এনটিআরসি নিয়ে তিনি যদি বলেছিলেন এটি অসত্য, এনটিআরসি এই যে বললেন যে কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে শিক্ষকদের, এটা অসত্য এবং এটি নিয়ে শিক্ষামন্ত্রী তার অবস্থান ক্লিয়ার করেছেন। তারপরেও দেখেন এটা বিভ্রান্তিকর আপনি বলছেন, কিন্তু আমার হাতে 1.5 মিনিটের বেশি সময় নেই। আপনি 3 মিনিট টানা 4 মিনিট সময় দিয়েছেন, এখন আমাকে ন্যূনতম 3টা মিনিট দিতে হবে, না হলে আমি এটা করতে পারবো না। তাহলে অনেক কিছুই বলতে দেওয়া হবে। উনি এখন ওনাকে যদি একা কথা বলতে দেওয়া হয়, তাহলে এই যে সচিব পদমর্যাদা দিচ্ছে, আরেকটু উপরে যদি হয়তো প্রতিমন্ত্রী হয়ে গেলে তাহলে একা চলে আসতে পারতো, কারণ ওনার আর একজন সহপাঠী নুরুল হক নুরুল তো একা একা আসেন অনেক সময় টকশোতে, এই জন্য আরেকটু হলে উনি একা একা কথা বলতে পারতেন। আপনি উনি বলেছেন যে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আসেন। দেখেন এই শাহিদ খান ভাইয়ের মতো ব্যক্তি, উনি বিশ্লেষক হিসেবে আসে না, উনি তো সব বিএনপির পক্ষে কথা বলেন। শাহিদ আলম ভাই, তারপরে যে রনি ভাই, উনি সম্পাদক হিসেবে আসেন, উনি কি বিএনপির পক্ষে কথা বলেন না? তখন তো বলেন না আপনি রাজনৈতিক পরিচয় আসেন, বিএনপিপন্থী বিশ্লেষক বলবেন আপনি এখন থেকে, বিএনপিপন্থী সাংবাদিক বলবেন। এটা তো আপনারা লিখেন, আপনি লিখেন যে বিএনপিপন্থী সাংবাদিক শাহিদ আলম, বিএনপিপন্থী বিশ্লেষক অমুক, তাহলে লিখেন, তাহলে আমরাও লিখবো জামাতপন্থী বিশ্লেষক। এটা আপনারা লেখা শুরু করেন, আপনারা লেখা শুরু করেন, তখন আপনারা এইভাবে সবার ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হবে। এখন কথা হচ্ছে ওনারা বারবার বলেন কয় আমরা সরকারের পক্ষে বললে দালাল হয়, জামাতের পক্ষে বললে দালাল হয় না কেন? জামাতের পক্ষে যদি আমরা বলি আমাদের অ্যাচিভমেন্টটা কি? আমরা কি সচিব হইতে পারবো, প্রতিমন্ত্রী হইতে পারবো? আমাদের কি সরকারি বেতন পাবো? আমরা বাইরে যেমন সরকারি বেতন পাচ্ছে, এই সরকারি এই বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, এই তারপরে প্রোটোকল পাচ্ছে, তো সরকার এটা আমাদের টাকা দিয়ে পাচ্ছে, যদিও আমাদের টাকা দিয়ে চলে, কিন্তু গালাগালি তো সবাইকে করে। এখন দেখেন জ্বালানি সংকটের বিষয়টা আমি বলি, জ্বালানি সংকটে আমাদের যখন প্রথম সংকট হয় তখন সরকার বলেছে আমাদের কোনো জ্বালানি কোনো সংকট নেই,
কিন্তু যখনই তারা ওই সময় রাসায়নিক পদ্ধতি চালু করে দিলেন তখন সবাই মজুদ করা শুরু করলেন। আর যখন তেল, মজুদ করা শুরু জ্বালানি করলেন তেল, তেল যখন আমি তারা বলছি মজুদ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা। আসি আমি, তখন মজুদ করা শুরু করলেন। মজুদ করার পর পরবর্তী হুট করে যখন সবাই মজুদ করলো তখন দামটা বাড়ায় দিলেন। তখন এই যারা মজুদ করে তারা লাভবান হলেন। এরপরে গ্যাসের কথা আসেন আপনি দেখেন আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী কি বললেন, বলে যে কন্টেইনার বানাইতে দিচ্ছে নাকি, এই ওই যে এলএনজি গ্যাস যেটা আমাদের তরল করে নিয়ে আসে এটা বানাইতে দিয়েছে, অথচ আমাদের এলএনজি গ্যাস যা আসে সবগুলো আমরা ভাড়া করে কন্টেইনার দিয়ে নিয়ে আসি। এই যে মুখস্থ কথাবার্তা, এই যুগে তো আপনি এটা বলতে পারেন না। এরপর দেখেন উনি বলেছে যে হত্যাকারীদেরকে ইন্টারিম সরকার বের করে দিয়েছে। দেখেন প্রথম হাদির হত্যাকারী আইনজীবী কে ছিল তখনকার এই আইন সম্পাদক, বিএনপির আইন সম্পাদক, বর্তমান ডেপুটি স্পিকার উনি ছিলেন। হাদির হত্যাকারী, আমি আইনজীবী, আমি জানি, আমি আইনজীবী, হাদির সাথেও 2 সপ্তাহ ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে এই হত্যাকারীদের বের কারা করেছে। এরপরে বর্তমান হত্যাকারীদেরকে আপনি দেখেন, বর্তমান কথা বলবেন, এরপরে হত্যাকারীদেরকে আপনি দাঁড়ান, এই হত্যাকারীদেরকে আপনি দেখেন, চট্টগ্রামে যান, আপনি রাউজানে যান, হত্যাকারীরা উঁচু এই নিয়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তো ওই এলাকার, গ্রেপ্তার করে না কেন? এই যে অস্ত্রধারীরা আপনি বিভিন্ন জায়গায় আপনি দেখেন, আপনি বললাম না যে এই 83 জন ওদের নিজস্ব এইতে হত্যা হয়েছে, বিরোধী দলের 5 জনকে হত্যা করা হয়েছে। সমাধান ক্লিয়ার আপনার সামনে আছে। সমাধান হলো রিনিউয়েবল এনার্জি। আমরা পাকিস্তানে দেখছি, পাকিস্তানে আজকে সোলার ট্রুপ আপনার মনে করেন ন্যাশনাল গ্রিডে কারেন্ট দিচ্ছে। আপনি দেন বাংলাদেশে 26% ট্যাক্স দিতে হয় সোলার প্যানেল আনার জন্য। আপনি ট্যাক্স 0 করে দেন, আপনি জনগণকে বলে দেন। আপনি দেখেন বাংলাদেশের জনগণ নিজে নিজে কিভাবে তার বাসার ছাদে লাগানো শুরু করে, যেটা আপনার ন্যাশনাল গ্রিডে এসে জমা হবে। বরঞ্চ আমরা আবার কি দেখতেছি, আমরা দেখতেছি আমাদের অর্থমন্ত্রী ডিক্লেয়ার করে দিয়েছেন অলরেডি যে ফুলবাড়িতে কয়লা উত্তোলন করতে হবে উন্মুক্ত পদ্ধতি। সারা দুনিয়া যেখানে কয়লা উত্তোলন নিষিদ্ধ, কয়লা ব্যবহারের দিকে বন্ধ করতেছে, আমরা উন্মুক্ত পদ্ধতিতে করতেছি। মানে বিশাল একটা পুকুর কাটবো, বসতভিটা নাই হয়ে যাবে। জাস্ট একটা ছোট গল্প বলে আমি শেষ করে ফেলবো। এই যে এশিয়া এনার্জি লন্ডন স্টক এক্সচেঞ্জে এখনো ফুলবাড়ির কয়লা বইলা শেয়ার বেচে। ঠিক ইলেকশনের আগে 2 দফায় শেয়ার বাড়ায়া 2.25 মিলিয়ন পাউন্ড তারা শেয়ার বিক্রি করছে এবং তুলছে। এবং আপনি দেখেন অর্থমন্ত্রী 16ই আগস্ট এই বক্তব্য দিয়েছেন, 17ই আগস্ট লন্ডন স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ারের দাম 17% বেড়ে গেছে। এখন যদি আমি বলি এই যে টাকাটা তোলা হয়েছে, তখনই তারা জানতো যে বিএনপি গভর্নমেন্টে আসতেছে, ফুলবাড়ি প্রজেক্ট আরেকবার সেই আগের মতো। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে